নমস্কার, আমি বিশ্বরূপ। নিউ ক্লাসের বাংলায় প্রতি রবিবার আমি আসার চেষ্টা করি ঠিক এই সময়। আজকেও এসছি, তবে আজকের উদ্দেশ্য একটু আলাদা। উদ্দেশ্য বলতে আমি আপনাদের নিশ্চয়ই জানিয়েছি যে সৌমেন মাঝি বলে যে ছেলেটা কিছু কোশ্চেন পাঠিয়েছে আমাকে। তার আগে আমাকে অনেক অ্যাবিউসিভ ওয়ার্ডসও ইউজ করেছে। তো আমি সেই কোশ্চেনগুলোকে একটু অ্যাড্রেস করতে চাই, কারণ আমার মনে হয় সেই কোশ্চেনগুলো কিছুটা জানাটা আপনাদের সকলের প্রয়োজন। এবং সেই সৌমেন মাঝি যে বিভিন্ন ধরনের অ্যাবিউসিভ কথাও লিখেছে, তারও জানাটা দরকার। এবং আমি এই জন্য রাগ করিনি। আমাদের এডুকেশন লেভেল, আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল, অনেক কিছু লেভেল, যে লেভেলটা আমাদের সমাজে ভ্যারি করে এবং যার ফলে আমরা বিভিন্নভাবে মোটিভেটেড হই, বিভিন্নভাবে রিয়্যাক্ট করি, এটা খুব সাধারণ জিনিস। তো আমি এই জন্যে বলেছিলাম এটা একটা ব্যাড প্লেয়ার্স। কিছু ইউটিউবার আছে যারা এই ধরনের কথা ছড়ায়, যেটা মানুষের শুনতে খুব ভালো লাগে এবং যার মধ্যে কোনো বিজ্ঞান থাকে না। সবটাই হচ্ছে পার ক্লিকে পয়সা রোজগারের প্রচেষ্টা। কিছু ডক্টর আছে যে ডক্টরগুলো করোনা ভাইরাসকে ফেক ভাইরাস হিসাবে প্রচার করে, আজও করে, ইউটিউব বানায়, মিলিয়ন মিলিয়ন ভিউয়ার হয়। তাদের মধ্যে একজন এই সৌমেন মাঝি। তো এই শুধু সৌমেন মাঝিকে আমি আজকে ক্যারেক্টারিস্টিক্স হিসেবে দেখাচ্ছি, পার্সোনালি বলছি না। মানে এটা একটা সম্প্রদায় যারা সায়েন্স কিছু বোঝে না, বোঝার চেষ্টা করে না, বা সায়েন্স শুনলে রিয়্যাক্ট করে, কারণ তারা এই ধরনের কথা শুনতে অভ্যস্ত নয়। তো এর জন্যে আমাদের সোশ্যাল মিডিয়া, বিশেষ করে যে সমস্ত ইউটিউবরা পয়সা রোজগারের জন্য ইউটিউব করে, যারা এই ধরনের ফেক জিনিসকে প্রমোট করে, যাদের লক্ষ লক্ষ মিলিয়ন ভিউয়ার, তার ফলে একটা সমাজের একটা অংশ অলওয়েজ সায়েন্স থেকে দূরে থাকে। বিভিন্ন ইনফ্লুয়েন্সারের বিভিন্ন ধরনের কথাতে বেশি বিশ্বাস করে। তো এটা একটা সামাজিক সমস্যা। তো যাই হোক, আমি এই শুধু সৌমেন মাঝি আর একটা আনামুল হক, যেটাও আমি পোস্ট করেছি দেখবেন পেজে, এদের যে মেন্টাল স্টেট, এদের যে চিন্তা ভাবনা, কোনো একটা কিছু দেখলে তার রিয়াকশান করা, কীভাবে রিয়াক্ট করতে হয় তারা জানে না। এটা বেসিক্যালি তারা শেখেনি বা শেখার চেষ্টাও করে না, বা তারা ওইভাবে ইনফ্লুয়েন্সড। তো এই কথাগুলো কিন্তু আমি আগেও বলেছি যে আমাদের ছেলেমেয়েদের যখন তৈরি করতে হবে, উই হ্যাভ টু অ্যাড্রেস দিস প্রবলেম, হাউ টু বিহেভ, রাইট, হাউ টু বিহেভ। সো আমাদের অনেক প্রবলেম আছে। আমাদের যে বিভিন্ন আর্থ সামাজিক অবস্থা, আমাদের বেড়ে ওঠা, প্রত্যেকের আলাদা আলাদা বেড়ে ওঠা, এগুলো সমস্ত কিছু কিন্তু যখন সামাজিক স্তরে রিফ্লেক্ট হয়, তখনই কিন্তু এই ব্যাপারগুলো এসে যায়। তো যাই হোক, আমি যে কোশ্চেনগুলো করেছে, কিছু কোশ্চেন আপনাদেরও জানা খুব দরকার, এবং কিছু কিছু কোশ্চেন যেগুলো করেছে সেগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটা সাধারণ মানুষের জন্যে। তো তার সেই কোশ্চেনগুলোকে আমি অ্যাড্রেস করতে চাই, এবং অ্যাড্রেস করলে অন্তত কিছুটা যে আমি সঠিক তথ্য এই কী যেন ছেলেটার নাম, সৌমেন মাঝি টাইপ মানুষের কাছে পৌঁছাবে, এবং তারা বুঝবে যে হোয়াট ইজ দ্য রিয়ালিটি। ঠিক আছে, আমার কম্পিউটারে আছে, আমি কোশ্চেনগুলোকে দেখি। আমি আমাদের পোস্ট করেছিলাম পেজে, আমি সেটাই দেখছি কোশ্চেনগুলো, সেখানেই আমি তুলে রেখেছিলাম। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, কোশ্চেনগুলো সৌমেন মাঝি করেছিল আমার সঙ্গে যখন পার্সোনালি মেসেঞ্জারে কথাবার্তা হয়, যখন নিউক্লিয়ার হেলথ পেজে, তখন সে ক্ষমাপ্রার্থী হয়েছে এবং আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ধরনের অ্যাবিউসিভ মানে কথা ইউজ করেছে, সেটা লিখেছে। সে যাই হোক, আমি কিছু মাইন্ড করিনি, নাহলে আমি এই কোশ্চেনগুলোকে অ্যাড্রেস করতাম না। আমি জানি যে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকে যাদের এখনও সেই জায়গায় আমরা পৌঁছতে পারিনি। সেটাই তো আমার প্রচেষ্টা, আমি তো সেই প্রচেষ্টাটাই করছি। তো আগামী দিনে যে আমি আরও বেশি এই ধরনের অ্যাবিউসিভ ওয়ার্ডস, আবার আনুর হক তো বলছে আপনি কি টুকে ডক্টরেট করেছেন, মানে এই ধরনের অ্যাবিউসিভ ওয়ার্ডস, এগুলো যে আমি আগামী দিনে আরও খাবো, মানে এগুলো তো ঘা। তো এগুলো আমি এই জন্য আমি তৈরি, এর জন্য আমি কিছু মনে করি না। কারণ আমি যে এটা তৈরি করতে চাইছি, আমি যেভাবে একটা আমার লিমিটেড কন্ট্রিবিউশন করতে চাইছি সমাজে, সেটা তো সাধারণ মানুষ করে না, খুব লিমিটেড মানুষ করে। তো তার জন্য কিন্তু ঘা আসবে, আমি সেটা জানি, এবং আমি আই ডোন্ট কেয়ার। তো যাই হোক, আমি কোশ্চেনগুলো করছি।
কোশ্চেনগুলো বলছে, 1 নম্বর কোশ্চেন, চীনে জনসংখ্যা ভারতের থেকেও বেশি। এক্স্যাক্টলি ঠিক কথা লিখেছে। তাহলে চীন শুধু উহান শহরে লকডাউন করলো, কিন্তু অন্য শহরগুলো লকডাউন করলো না কেন? তাহলে ও শুধু উহানের কথাই শুনেছে। ঠিক আছে, উহান একটা সিটি হুবেই প্রদেশের, যেখানে আরও অনেক সিটি আছে লাগোয়া। যখন লকডাউন করা হয়েছিল উহানে, শুধু উহান নয়, তার আশেপাশের এই উহান প্রদেশের সব সিটিগুলোতেই লকডাউন করা হয়েছিল। এই টোটাল লকডাউনটাই উহান লকডাউন নামে পরিচিত। ওকে, তো ঘটনা হচ্ছে যে এখানে যে লকডাউনটা হয়েছিল, উহান তো বেসিক্যালি এই করোনা ভাইরাস SARS-CoV-2 উৎপত্তি স্থল হিসেবে আমাদের কাছে আছে, আমরা জানি আপাতত, এটাই তো। তো উহান থেকেই প্রসারটা হয়েছে সারা পৃথিবীতে, রাইট? তো এটা একটা করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস যে মহামারীটা ছড়িয়েছে উহান থেকে, উৎপত্তিস্থল উহান। এই উহানেই বেসিক্যালি 82% চীনের যে সংক্রমণ সংখ্যাটা সেই সময় যখন লকডাউন স্টার্ট হচ্ছে, সেখানে 85% ছিল উহান শহরের মধ্যে। চীনের মধ্যে যেখানে যেখানে টেস্ট হয়েছিল, যেখানে যেখানে সংক্রমণ ওরা ট্রেস করেছিল, 85% ছিল তাদের উহান শহরে আর তার উহাই আশেপাশে। সেই জন্য তারা 10 সপ্তাহের একটা লকডাউন করেছিল, 10 সপ্তাহের টানা লকডাউন করেছিল। আমাদের 10 সপ্তাহের লকডাউন হয়নি, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 সপ্তাহ, এরমভাবে আমাদের লকডাউন হয়েছে। ওদের 10 সপ্তাহের টানা লকডাউন হয়েছিল, এবং তাদের যে লকডাউনের তীব্রতা আপনারা ভাবতেই পারবেন না। কেন বলছি, কি করে জানলাম? এই চীনের উহানে আমার এক চীনা বন্ধুর পরিবার থাকে, তো আমি খোঁজ খবর নিয়েছিলাম, আমি জানি। তো ঘটনা হচ্ছে, সব মানুষ ছিল ঘরবন্দি। ফোন করে হসপিটালে যাওয়া, সিভিয়ার না হয়ে টেস্ট না করে সেটাও যেতে পারতো না। বাড়িতে বাড়িতে খাবার আসতো, খাবারের অকাল পড়ে গিয়েছিল একটা সময়, টানা 10 উইকস যখন এই লকডাউন হয়েছিল। এবং বিশাল সিভিয়ারিটি ছিল, বহু মানুষ মারা গেছে। কিন্তু ওরা যে যে সার্ভিলেন্স ব্যবস্থা চালু করেছিল, সার্ভিলেন্স বলতে পিপলদের মধ্যে, সেটা ছিল দেখার মতো। আমাদের যেমন বাইরে বেরোবেন, দেখবেন অর্ধেক লোক মাস্ক পরে না, ওখানে 100% লোক মাস্ক পরত, 100%। এবং সেটা রাস্তা থেকে শুরু করে সব জায়গায় সার্ভিলেন্সের ব্যবস্থা ছিল, ফাইনের ব্যবস্থা ছিল। ঠিক আছে, 1। 2 নম্বর কথা হচ্ছে, এই যে ওরা আগেও আমাদের দেশে যেমন সার্স, এই সার্স তো COVID-19 এটাকে বলছে তো একটা করোনা ভাইরাসের টাইপ, রাইট? এই করোনা ভাইরাস কিন্তু চীন আগে ফেস করেছে, সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে সার্স সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম 2002-এ চীন ফেস করেছে। সেখানে প্রায় 10,000 লোক ইনফেক্টেড হয়েছিল, 700-800 মানুষ মারা গিয়েছিল। ওদের মার্স হয়েছিল মিডল ইস্টার্ন রেসপিরেটরি সিমটম, যেটা 2009 যখন, ওখানেও কিন্তু, যদিও মিডল ইস্টার্ন সৌদি আরবে স্টার্ট হয়েছিল, চীনের মধ্যেও কিন্তু গিয়েছিল। সো এই যে এগুলো এপিডেমিকগুলো, এগুলো কিন্তু ওরা আগে ফেস করেছে। দে নোজ আমাদের থেকে বেটার জানতো তারা। দে নোজ বেটার দ্যান আস, বেটার দ্যান ওয়ার্ল্ড। কারণ ওখানে হয়েছে কিন্তু আগে, যেগুলো অন্যান্য জায়গায় হয়েছে আমাদের ওখানে হয়েছে। সার্স আমাদের ভারতবর্ষে হয়েছিল, মার্স আমাদের ভারতবর্ষে হয়েছিল। ওরা কিন্তু অনেক জানতো, ওদের প্রি হিস্ট্রি ছিল এটাকে ডিফেন্স করার। তারা ভুল থেকে অনেক শিক্ষা নিয়েছিল, এবং সেই শিক্ষাটাকে তারা নেক্সট যখন এই প্যান্ডামিকটা এলো, যখন তারা বুঝতে পারলো এই সিরিয়াস অবস্থা, তখন যেভাবে ওরা তৎপরতার সাথে অ্যাক্টিভলি যে কাজটা করেছিল, তার ফলেই কিন্তু ওদের দেশে সংক্রমণটা, যদিও এখন আবার একটু একটু সংক্রমণের সংখ্যা শুনতে পাওয়া যাচ্ছে, কিন্তু দে টোটালি কন্ট্রোল। এবং তার মধ্যে ওদের আবার অনেক নিউজ বাইরে আসে না, সেটা একটা বড় ব্যাপার। সেটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি সেটা জানি না, কিন্তু এটুকুনি বলতে পারি যে উহানে যে সময় লকডাউন হয়েছিল, আমি আমার এক বন্ধুর মাধ্যমে খবর পেয়েছিলাম, ইন্টারনাল ব্যাপার, তার তীব্রতা আমাদের তীব্রতার চেয়ে অনেক অনেক গুণ বেশি। সেই লকডাউনটাকে মেজার করার তীব্রতা, লকডাউনটাকে বাস্তবায়িত করার তীব্রতা, সরকারি তীব্রতা ছিল চরম অনেক গুণ। এবং তার ফলে কিন্তু মানুষ এই আজকে যে রিপোর্টটা দেখি যে চীন ওভারকাম করে ফেললো। কি করে? কারণ তাদের কিছু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল, এবং কিছু স্ট্রিক্ট ডিসিশন ছিল সরকারি পক্ষের, এবং সেগুলোকে সব মানুষকে মানতে হতো।
আমাদের এখানে হাজার লোক হাজার কথা বলে, হাজার ওপিনিয়ন বলে। এই সৌমেন মাঝির মতো মানুষ তারা গ্রুপই করে মিছিল করে, ওরা র্যালি করেছে কোভিড-19 ফেক বলে। আমি ওর ফেসবুক পেজটা দেখেছি। তো আমাদের দেশেও কিন্তু এরকম হয়, মানে এরা জানে না। তো যাই হোক, তাহলে ওর কোশ্চেনটা তাহলে বললাম যে লকডাউন করলো, চীনের যে লকডাউন করা এবং চীনের যে সফলতা, তার পেছনে, তার লকডাউনের পেছনের ব্যাকগ্রাউন্ড কী এবং তারা কিভাবে মেজার করেছে সেটা ব্যাখ্যা করলাম। তো এর মাধ্যম দিয়েই কিন্তু আমাদের জেনারেল ইয়েটা হয় যে আমাদের দেশে সংক্রমণটা কেন বাড়ছে, আমাদের দেশের সংক্রমণটা কেন বাড়ছে। আমাদের দেশেও লকডাউন হয়েছে, আমাদের দেশেও লকডাউন হয়েছে, তাহলেও কেন সংক্রমণ বাড়ছে? তাহলে আমরা অনেক কিছু শিখিনি। আমাদের পাবলিক মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব, আর আমাদের সেইভাবে মেজারটা করা হয়নি। আমাদের সেই সচেতনতার অভাবের জন্যই কিন্তু আমরা স্প্রেড করছি। এটা মানুষ থেকে মানুষে স্প্রেড হচ্ছে। সংক্রমণটা তো এমনি এমনি বাড়ছে না, মানুষ থেকে মানুষে স্প্রেড হচ্ছে। তাহলে মানুষ থেকে মানুষে স্প্রেড হওয়ার যে প্রোটোকল আছে, সেই প্রোটোকলটা আমরা টোটালি মানছি না, তার ফলেই সংক্রমণটা বাড়ছে। আমি বারবার বলেছি যে আমাদের যদি কমিউনিটি প্লেসে যদি আমাদের সংক্রমণকে আটকাতে হয়, তাহলে আমাদের কালেকটিভ অ্যাপ্রোচ করতে হবে, একসাথে কাজ করতে হবে, এক সুরে কাজ করতে হবে সরকারের সাথে, প্রিভেন্টিভ মেজার নিতে হবে, তবেই কিন্তু আমরা পারবো। নাহলে কিন্তু আমাদের এই সংক্রমণ বাড়বে, সংক্রমণ বাড়লে মৃত্যুর সংখ্যাও বাড়বে। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, মানে আমাদের এটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। ঠিক আছে, আমি ওর নেক্সট কোশ্চেনটায় আসি। ইন্টারেস্টিং কোশ্চেন অলদো। ডক্টর হর্ষবর্ধন বলেছেন N95 masks with valve respirator revealing that they do not offer protection against the virus. সেখানে সাধারণ কাপড়ের মাস্ক পরার পরামর্শ কিভাবে দেন? তাহলে আমি কোশ্চেনটা অবশ্যই খুব ভালো কোশ্চেনটা আমি এবার ব্যাখ্যা করি। ঘটনা হচ্ছে যে আমাদের ডক্টর হর্ষবর্ধন কি বলেছেন সেটা আমি ওনার কাছ থেকে পড়লাম, কিন্তু এই কথাটা কিন্তু আমরা আলোচনা করেছি এখানে যে N95, আমাদের একটা ব্লগও লেখা আছে, N95 যে সমস্ত মাস্ক তাদের যদি ভাল্ব থাকে তাহলে সেটা ব্যক্তিকে প্রোটেকশন দেয়, এটা 100%, কিন্তু ব্যক্তির দ্বারা আদার লোককে ছড়ানোর সম্ভাবনাটাও 100%। সেই জন্য আমরা ভাল্ব করতে রেকমেন্ড করে না রাইট নাও প্যান্ডামিক টাইমে। যে সমস্ত যারা N95 ইউজ করে, সাধারণত হসপিটালে ডাক্তার, নার্স অনেক সময় N95 করে, কারণ N95 ইজ মোর 95% মানে প্রোটেকশন দেয় ওয়ান কাইন্ড অফ। তো সেখানে তাদের ইউজ করা হয় এবং তারা ভাল্ব ছাড়া ইউজ করে, কারণ ভাল্ব ছাড়া হচ্ছে, ভাল্ব থাকলে কি হয়, কেউ যদি কোভিড-19 সংক্রমিত হয়, সেই ভাল্ব দিয়ে তো আমাদের ড্রপলেটগুলো বেরিয়ে যাবে, ছড়িয়ে পড়বে, আদার মানুষ ইনফেক্টেড হতে পারবে। তাহলে সে নিজস্ব প্রোটেকশন পায়, যে ধরো কেউ ওই ধরনের ভাল্ব দেওয়া N95 পড়েছে, তারা নিজস্ব প্রোটেকশন পায়, কিন্তু সে সমাজে ছড়িয়ে দেয়, অপরকে ইনফেক্ট করে। সেই জন্যে N95 ভাল্ব ছাড়া পরাটা এই সময় রেকমেন্ডেড নয়। 3 ধরনের মাস্ক হয় N95, সার্জিক্যাল মাস্ক, কাপড়ের মাস্ক। কাপড়ের মাস্ক, সার্জিক্যাল মাস্ক সবগুলোই উপকারী। কিভাবে? তবে হ্যাঁ, একটা পার্সেন্টেজ অফ উপকারিতা আছে। আমি যে বললাম N95 এটা 90% এফিসিয়েন্ট। কেন না, এর যে পোরোসিটিটা থাকে, কোভিড-19 ভাইরাসকেও আটকে দিতে পারে। কোভিড-19 তো আসে ড্রপলেটের আকারে, তখন তো তার পোরোসিটি মানে তার ডায়ামিটারটা অনেক বেড়ে যায়। জেনারেলি ওদের একটা কোভিড-19 ডায়ামিটার হয় কত, অন এভারেজ 1.12 মাইক্রন, মানে 120 ন্যানোমিটার। সেখানে আপনার N95 100 ন্যানোমিটার, 0.1 মাইক্রন পার্টিকেলকেও আটকাতে পারে। সেই জন্য N95 ইজ মোর প্রোটেক্টিভ। কিন্তু সার্জিক্যাল বা কাপড়ের মাস্কের প্রোটেকশনের কথা, এটা কিন্তু বারবার পরিলক্ষিত। সার্জিক্যাল মাস্ক ইজ মোর বেটার দেন, মানে কাপড়ের যে 3 লেয়ার কাপড়ের যে আমরা পরি, সার্জিক্যাল মাস্ক ইজ মোর বেটার, কাপড়েরও বেটার, এবং সেটা প্রায় 40-50% প্রোটেকশন দেয়, সেখানে সার্জিক্যাল 70% প্রোটেকশন দেয়। তো আমাদের যেখানে এত গরিব দেশ, সেখানে সার্জিক্যাল মাস্ক ইউজ অ্যান্ড থ্রো,
সেটা তো অনেকটা কস্টলি। সেখানে কাপড়ের মাস্ক আমরা ইউজ করলে রিইউজ করতে পারি বারবার, কেচে নিয়ে, সাবান জলে কেচে নিয়ে। সেই জন্য কাপড়ের মাস্কও খুব আমাদের কাছে একটা প্রোটেকশন দেয়। অ্যাটলিস্ট 50%ও যদি রিডিউসড হয় এই স্প্রেডিংটা এগেনস্টে, সেটাও আমাদের কাছে অনেকটা পাওয়া। তো বিভিন্ন কারণে এই ধরনের 3টে নির্দেশ দেওয়া হয়ে থাকে, বিভিন্ন সেটিংসের বিচারে এই ধরনের নির্দেশ হয়ে দেওয়া থাকতে পারে এবং বিভিন্ন সময়ে দেওয়া আছে। ধরুন অনেক প্রথম দিকে N95 পাওয়াই যাচ্ছিল না, তখন সাধারণ মানুষের জন্য অনেকে বলতো যে N95 সাধারণ মানুষ ইউজ করবেন না, কেননা হসপিটালে যারা সার্ভিস দেয় তাদের তখন দরকার। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে বুঝতে হবে। এই বোঝাটাই হচ্ছে ম্যাচুরিটি, এবং এই বোঝাটার জন্যই কিন্তু আমাদের শুনতে হবে। মানে আমি যে কথাটা বলছি আপনি অবশ্যই ডিফার করতে পারেন, আপনি তখন লিখবেন যে না এটার এই ডিফার, এই রেফারেন্স। সো দ্যাট ইজ দ্য কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। তো আমাদের অনেক কিছু শিখতে হয়, জানতে হয়, এবং তার থ্রু দিয়ে অনেক কিছু বলতেও হয়। এবং আমরা যখন সোশ্যালি বিহেভিয়ার করি, এই সৌমেন মাঝি, আনারুল হক, এরা অনেক সময় এই ধরনের ব্যবহার করে ফেলে। তো এটা কিন্তু তাদের দোষ নয়, কারণ তারা সেইভাবে তৈরি হয়েছে, তারা সেইভাবে সমাজটাকে দেখেছে, তারা সেইভাবে আউটপুট পায়, তারা সেইভাবে ইনপুট পায়। তো আমাদের সেই জায়গা থেকে সবাইকে যদি তৈরি করতে হয়, আমাদেরকে কিন্তু এই কালেকটিভলি এগোতে হবে এবং আমাদের একে অপরকে হেল্প করতে হবে। তো আমি সেই কারণেই এই সৌমেন মাঝির আজকের যে বিভিন্ন কমেন্টগুলো, কোশ্চেনগুলো নিয়েই আলোচনা করছি, এবং এই কোশ্চেনগুলো কিন্তু ইন জেনারেল টার্মসে আমাদের কাছে সকলের কাছে। তো তাহলে আমরা এটুকুনি বলতে পারি যে কমিউনিটি স্তরে যদি সবাই মাস্ক পরি, তাহলে এই সংক্রমণটাকে কমিয়ে দিতে পারবো। আপনার যেমন সামর্থ্য তেমনভাবে মাস্ক পরুন বাইরে আসার সময়। তবে শুধু মাস্কই নয়, সোশ্যাল মানে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন অ্যান্ড নিয়মিত হ্যান্ড ওয়াশ, এই দুটোকে যদি যোগ করে দেন, তাহলে কিন্তু আমাদের অ্যাপ্রোচটা আরও বেশি হবে। সো এটাই আমাদের একমাত্র এখন রাস্তা। অ্যান্ড ক্রাউড স্পেসে বেশিক্ষণ থাকবেন না, যাবেন না মাস্ক ছাড়া, বেশিক্ষণ থাকবেন না। এক্সপোজার যত কম হবে তত বেটার। আর মাস্কই এখন ভ্যাকসিন, এটুকুনি জেনে রাখুন। কারণ আমাদের এই মাস্কের মাধ্যমেই আমাদের শরীরে অনেক রিপোর্টেড রিসার্চ বলছে, যাদের মাস্ক পরে নিয়মিত যদি এক্সপোজার হয়েও থাকে, আমাদের ভবিষ্যতে যদি করোনা সংক্রমণিত সিমটম আসে, সেটা হয়তো দেখা যাবে যে খুব মাইল্ড। 85% ক্ষেত্রে মাইল্ড হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমরা তো একটু একটু করে এক্সপোজার, ইনোকুলাম পাচ্ছি, মাস্ক ইউজ করে ধরো সংক্রমিত হচ্ছে, কিন্তু সেটা আমাদের ভাইরাস লোডটাকে বাড়াচ্ছে না। তো এটাই কি মাস্কই কিন্তু আমাদের এখন ভ্যাকসিন, ওয়ান কাইন্ড অফ। এবং এটা কিন্তু এখন সব জায়গায় কিন্তু রেকমেন্ডেড, বিভিন্ন যে মাস্ক ইউজ। তো যাই হোক, আপনারা সেটা করুন। কে বা কারা করছে না সেটা আমাদের কাছে রেফারেন্স নয়, তাদেরকে শিখতে হবে, জানতে হবে, এবং তারা আমাদের ফলো করবে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা খুব সুন্দর। তো RT-PCR টেস্ট ফল অ্যাকুরেসি কত? ওকে, তাহলে সারাদিন সারা ভারতবর্ষে ফলস পজিটিভের সংখ্যা কত, আর কত লোক ভুল চিকিৎসায় মারা যাচ্ছে? তো ঘটনা হচ্ছে RT-PCR আমরা জানি, রাইট? RT-PCR আমরা যে সোয়াব করে স্যাম্পেল নিই, সেখান থেকে আমরা সেখানে RNA-টাকে বার করে সেটাকে অ্যাম্প্লিফিকেশন করে DNA বানাই, এবং সেখানে সেই ডিএনএর থ্রেশহোল্ড ভ্যালুটাকে আমরা রেপ্লিকেট করি, এবং সেটাকে আমরা CT ভ্যালু বার করি, এবং সেখান থেকে ডিজিজ সিভারিটি, ভাইরাল লোড বার করি, রাইট? তো ঘটনা হচ্ছে যে এই RT-PCR এর অ্যাকুরেসি কত? RT-PCR এর অ্যাকুরেসি 99.9% অবধি হয়। কিন্তু ঘটনা হচ্ছে যে RT-PCR যারা হ্যান্ডেল করে, যারা হিউম্যান, তারা অনেক সময় কন্টামিনেশন ঘটিয়ে দেয়। সেই জন্যে এক্সপার্টাইজ আমাদের অনেক লোকের দরকার, কিন্তু আমাদের সেখানেও ল্যাকিং আছে। কারণ এই যে এটা এলো, এই প্রথম আমাদের দেশে কোনো প্যান্ডামিক ঘটলো, যে ধরনের মেডিকেল ডায়াগনস্টিক্স যে ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন আছে, সেটা কিন্তু আমাদের দেশে আগে ছিল না। এই ধরনের টেকনিক্যাল বেস শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আছে, এবং সেখান থেকে যে আরও অনেক মানুষের কর্মসংস্থান হতে পারে এর প্রয়োজন আছে। এগুলো আস্তে আস্তে আবার COVID-19 শিখিয়েছে। আগামী দিনে হয়তো এগুলো আরও ইমপ্রুভ হবে, ডায়াগনস্টিক শিল্পটা। তো যাই হোক, তাহলে আমি এটুকুনি বললাম যে এখানে কিন্তু 99.90% অ্যাকুরেসি হয়। তাহলে 10,000 জনে 10 জন মতো ফলস পজিটিভ বেরোয়, মানে তাদের COVID-19 সিমটম নেই কিন্তু ফলস পজিটিভ, তারা পজিটিভলি আসে।
তো সেটা হয়তো কাউন্ট হয়। তাহলে আমাদের ফলস পজিটিভের সংখ্যা যদি 0.1% হিসাবে আমরা ভাবি, 0.01% হিসেবে আমরা দেখি, তাহলে কিছু কাউন্ট হয় এবং সেটা খুবই নেগলিজিবল, সেটাকে নিয়ে ভাবার নয়। আমি একটা প্যান্ডামিককে উপেক্ষা করতে পারি না যে কত নেগলিজিবল একটা ফলস পজিটিভ নাম্বার আমাদের এই সিস্টেমে অ্যাড হয়েছে। ইয়েস, দেয়ার ইজ লিটল বিট, বাট সেই নাম্বার আমরা এই পুরো প্যান্ডামিকটাকে উপেক্ষা করতে পারি না এই কটা ফলস পজিটিভ অ্যাক্টিভ আমাদের সিস্টেমে আছে বলে, রাইট? তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো আমরা অনেক কিছু বলতে পারি, লজিক্যালি অনেক কথা বলতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে যে বলা আর করার মধ্যে পার্থক্য আছে। ফলস পজিটিভ খুব মিনিমাম সংখ্যা থাকতে পারে, কিন্তু তাতে তো তার ব্যক্তিগত, যার ফলস পজিটিভ হচ্ছে তার ব্যক্তিগত কোনো সমস্যা হচ্ছে না। ভালো করে ভাবুন, আমি ফলস পজিটিভটাকে সাপোর্ট করছি না, আমি আমাদের হেলথের রেসপেক্টে বলছি। যদি ফলস পজিটিভ হয়, ধরুন সে তো করোনা সংক্রমণিত হয়নি, তার ফলে তো তার তো কোনো সিমটম আসবেই না, রাইট? তার মৃত্যু হওয়ারও সম্ভাবনা নেই, কিন্তু সে কাউন্টে আমাদের নাম্বারে যে ট্রেস যখন করা হচ্ছে কত নাম্বার সংক্রমিত হচ্ছে, সেখানে একটা মাইনুস সংখ্যা নাম্বার অ্যাড হয়ে গেল, এইটুকুনি ক্ষতি হলো, নাম্বারটা একটু বেড়ে গেল। কিন্তু পেশেন্টের মানে যার ফলস পজিটিভ হচ্ছে সে তো পেশেন্ট নয়, আলটিমেটলি তার তো কোনো সংক্রমণ হয়নি, তার তো কোনো ক্ষতি হলো না। তাহলে আমি ওই পয়েন্টটাকে নিয়ে আমাদের করোনা প্যান্ডামিকের সময় আলোচনা করে আমাদের ব্রেনটাকে ব্যতিব্যস্ত করবো না। তো এরকম মানুষ, তাই কোশ্চেনটা খুব সুন্দর, ফলস পজিটিভ ব্যাপারটা আমি ব্যাখ্যা করতে পারলাম, কিন্তু এই ব্যাপারগুলো কখনো আমাদের কোভিড-19 এটা যে মহামারী নয় বা এটা ফেক, এর রেসপেক্টে সহযোগী কোনো উত্তর নয়, সহযোগী কোনো রেফারেন্স নয় যে ফলস পজিটিভ, এটা কোনো সহযোগী উত্তর নয়। তো যাই হোক, আর কত লোক ভুল চিকিৎসায় মারা যাচ্ছে, এগুলো পুরো একটা স্ট্যাটিস্টিক্সের ব্যাপার, সেগুলো খুবই জটিল ব্যাপার, এগুলো আমার পক্ষে বলা সম্ভব নয়। আচ্ছা, এবার একটা খুব ভালো কোশ্চেন করছি। কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো, কিন্তু আমি ওর অ্যাপ্রোচটাকে বললাম উই নিড টু লার্ন। ওই জন্য আমাকে মেসেঞ্জারে জাস্ট একটা মেসেজ করে পারতো যে আই হ্যাভ সাম কোশ্চেন, ইউ ক্যান অ্যাড্রেস সাম কোশ্চেন। আমি তো আপনাদের অ্যাড্রেস কোশ্চেন করি প্রতি রবিবার, তো আপনাদের বিভিন্ন ধরনের কোশ্চেনগুলোকে নিয়ে জমায়েত করি, যেগুলো খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন, সেগুলোকে আলোচনা করি এবং আপনাদেরকে মানে আমার মতামত দেওয়ার চেষ্টা করি, রাইট? তো I don't like the approach. That is not the expected way to catch someone's drawing ad. মানে কারো আই ক্যাচ করার জন্য এই ধরনের অ্যাবিউসিভ ওয়ার্ড, এগুলো আমরা সাধারণত করি না। তো যাই হোক, ওকেও শিখতে হবে। আর আমিও রাগ করিনি, আমি ওকে বলছি যে সোশ্যাল বিহেভিয়ারটা খুব দরকার মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে, কারণ এটাই তোমার ফেস ভ্যালু, প্রত্যেকের ফেস ভ্যালু। আমি যেমন তোমার ফেসবুকটা গিয়ে দেখলাম যে তোমার ফেস ভ্যালুটা কী, আই আন্ডারস্ট্যান্ড হোয়াট আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড। আমি যেটা বুঝেছি আমি সেটা এক্সপ্লেন করছি না। তো প্রত্যেক মানুষের কিন্তু সচেতন হতে হবে সেই জায়গাটা। তো কোভিড-19 ডেথ পার্সেন্টেজ কত আর টিবি ডেথ পার্সেন্টেজ কত? টিবি ও টিউবারক্লোসিস বলে একটা ডিজিজের কথা, আউটব্রেকের কথা উল্লেখ করতে চেয়েছে। এটাও কিন্তু খুব ভালো কোশ্চেন, আমি কোশ্চেনটা খারাপ বলছি না কখনো। দেখুন, কোভিড-19 আমাদের যে ডেথ রেট, সেই রেটটা 1.5% মতো ইন্ডিয়াতে ওয়ার্ল্ডোমিটারে শো করছে, 1.5 মিটার। তবে আমি সবসময় বলে থাকি যে যেটা রিপোর্টেড, সেই রিপোর্টেড নাম্বারটা থেকে অনেক বেশি মানুষ কোভিড-19 সংক্রমিত হয়েছে, আরও কিছু বেশি মানুষ যেগুলো ট্রেসিং করা হয়নি, যাদের অ্যাসিমটোমেটিক সিমটম রয়েছে, তারা হয়তো ট্রেসই করে না, তাই সেগুলো কাউন্টেড হয় না। তাই এনে যদি কালেকটিভলি ভাবি, তাহলে হয়তো এই ডেথ রেটটা আরও একটু কম হবে, সেটা আমার হাইপোথিসিস। কিন্তু অফিসিয়ালি রিপোর্ট 1.57% ইজ এ কোভিড-19 রাইট নাও ইন্ডিয়াতে ডেথ রিপোর্ট। ওকে, এটা অফিসিয়াল, তবে আমার ধারণা এটা আরও কম হবে, যেটা আমার হাইপোথিসিস, based on the theory, based on the how COVID-19 কীভাবে কোভিড-19 এই যে ট্রেস করা হচ্ছে এবং কাদের ক্ষেত্রে করা সম্ভব নয়, সেগুলোকে বিচার বিবেচনা করে আমি এটাকে আমার হাইপোথিসিস করেছি। হ্যাঁ, ডেথ রেটটা 1% কম হবে, 1% কম হবে। তো যে টিউবারক্লোসিস এর কথা বলেছে, আমাদের টিবি রোগের কথা বলেছে, টিবি রোগ তো একটা ব্যাকটেরিয়াল সংক্রমণ, রাইট? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস ব্যাকটেরিয়ামের সংক্রমণ। তো আমাদের লাস্ট 2 ইয়ার্সে ভারতবর্ষে এই টিবি রোগীর সংক্রমণ সংখ্যা হু হু করে বাড়ছে, আউটব্রেক হচ্ছে। এটা কিন্তু সত্যি, ওই যে পয়েন্টটা করেছে সে পয়েন্টটা ফেলে দেওয়ার নয়।
কিন্তু টিবি রোগের সাথে কোভিড রোগ, মানে টিবিতে এত মৃত্যু হয়েছে এবং সেখানে 2019 সালে প্রায় 79,000 ভারতীয় মৃত্যু হয়েছে, এটাও কিন্তু রিপোর্ট। আমি রিপোর্ট খুঁজে নিয়ে আপনাদের এই বার্তাটা দিলাম। 1 বছরে 79,000 মানুষের মৃত্যু হয়েছে এবং কয়েক মিলিয়ন, 2 মিলিয়নের ওপর মানুষ ইনফেক্টেড হয়ে আছে। তো ঘটনা হচ্ছে যে এটা বাস্তব। টিবি রোগটা আজকে থেকে না, আমাদের সারা পৃথিবীর যে টিবি বার্ডেন 1/4 ভারতের, তাহলে আমাদের ভারতের কিন্তু একটা বিশাল র্যাপিড অ্যাকশন করা উচিত টিবির এগেনস্টে, এই টিবি রোগের এগেনস্টে। হয়তো করছে কিছুটা, কিন্তু অভাবও আছে, সচেতনতারও অভাব আছে। টিবি রোগ কিন্তু মানুষ থেকে মানুষে ছড়ায়, রাইট? তো সেখানে কিন্তু আমাদের সচেতনতার অভাব আছে এবং এটা কন্টিনিউ বাড়ছে। সেখানেও কিন্তু আমাদের একটা র্যাপিড অ্যাকশন ফোর্স ডেভেলপ করে এই যে আউটব্রেক, টিবির আউটব্রেকটাকেও কন্ট্রোল করার জন্য ভারতবর্ষের সরকারকে ভাবার দরকার, বা তার সময় হয়েছে। কয়েক বছর ধরে এটা কিন্তু ঊর্ধ্বগামী, এটা অনেক আগে ভাবা উচিত ছিল, আজকে ভাবাটা নয়, এটা আরও অনেক আগে ভাবা উচিত ছিল। তো যাই হোক, আমাদের তো মেনে নিতেই হয়, অনেক কিছু মেনে নিই, তাই আমাদের সাবধানতা আমাদের নিতে হবে। উই হ্যাভ টু কেয়ার। আমি একটাই বলেছি যে আপনার স্বাস্থ্যের ব্যাপারটা আপনাকেই দেখতে হবে, রাষ্ট্রের কিছু এসে যায় না। মারা গেলে মারার রিপোর্টটাই আসবে, হসপিটালে যেটুকুন ফেসিলিটিস আছে সেই ফেসিলিটিসটাই পাবেন। আপনাকেই আপনার স্বাস্থ্যের সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে, প্রিভেন্টিভ মেজার নিতে হবে, আপনাকেই বুঝতে হবে আপনার কি করণীয় এবং কি করা উচিত। তো যাই হোক, ওই কোশ্চেনটা আমি ফেলে দিচ্ছি না এই কারণে যে রিয়েলি যে টিউবারকুলোসিস সমস্যা ভারতবর্ষের রয়েছে সেটা কিন্তু এখন বেড়েছে, ব্যাপক হারে বেড়েছে এবং ইমিডিয়েট অ্যাকশান নেওয়া উচিত। এবং এটা কিন্তু সংক্রমিত একটা মানুষ থেকে একটা মানুষে করতে পারে। তাই আমাদের এখানেও আমি বলতে চাই যে মাস্ক পরার কথা। অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে মাস্ক যাদের কষ্টে, মানে অনেক রেসপিরেটরি সমস্যা থাকে, অনেক ক্ষেত্রে তাদের মাস্ক পরতে বারণ করা হয়। আমি আসবো, আর একটা কোশ্চেন আছে মাস্ক নিয়ে, তখন বলবো। কিন্তু নর্মালি ইন জেনারেলি কিন্তু এই যে ইনফেকশন, যে ধরনের মানুষ থেকে মানুষ ইনফেকশন যেভাবে বাড়ছে, আমার মনে হয় আগামী দিনে এই মাস্কটাকে নর্মালি আমরা ইউজ করতে শুরু করে দিতে পারি। আমাদের অনেক প্রিভেনশন দেবে। ফ্লু ভাইরাস প্রিভেনশন কমে গেছে, মানে ফ্লু ভাইরাস ইনফেকশন কমে গেছে এই মাস্ক পরে। এই মাস্ক পরেই কিন্তু এক মানুষ থেকে এক মানুষের সংক্রমিত হওয়ার চান্সটা কমে গেছে। এই মাস্ক কিন্তু আমাদের আগামী দিনে অনেক হেল্প করবে, এটুকু আমি বলতে পারি। বিভিন্ন ধরনের ইনফেকশনের ক্ষেত্রে হেল্প করবে, ইভেন টিবি রোগের ক্ষেত্রেও হেল্প করবে। কিন্তু যতটা টিবি রোগও কিন্তু ওই হাসি কাশির মাধ্যমে ব্যাকটেরিয়া যখন এয়ারে আসে সেখান থেকে ফ্লো হয়। তো যাই হোক, এই কোশ্চেনটা খুব ভালো। আমাদের ভারতবর্ষের কিন্তু এখন টিবি রোগের উপর জোর দেওয়া উচিত। আচ্ছা, আরও কিছু কোশ্চেন আছে। এই কোশ্চেনটা আমি সব বলি আপনাদের, দিয়ে ওটাকে ডিনাই করছি। যাদের দ্বারা ভারতবর্ষে কোভিড-19 ছড়িয়েছে, অর্থাৎ যারা সর্বপ্রথম পজিটিভ হয়েছিল, তাদের মধ্যে কারো কি মৃত্যু হয়েছে? যাদের দ্বারা ভারতবর্ষে কোভিড-19 ছড়িয়েছে, এগুলো খুব, এই কোশ্চেনটা খুব একটা ভালো কোশ্চেন নয়। টিবি প্রথম কার দ্বারা ছড়িয়েছিল, রাইট? এই ধরনের কোশ্চেন হয়ে গেল। তো ঘটনা হচ্ছে যে একটা প্যান্ডামিক এইভাবেই ছড়ায়, মানুষ থেকে মানুষে ছড়ায় এবং সেটা অজান্তেই ছড়ায়। আর যখন সে জানতে পারে তখন সে হোম কোয়ারেন্টাইন থাকে, রাইট? একটা মানুষ যখন টেস্টেড পজিটিভ হয় তখন সে হোমে থাকে, অথবা হসপিটালে থাকে, অথবা কোয়ারেন্টাইন সেন্টারে থাকে। যখন সে জানতে পারে না তখন সে আননোয়িংলি একে অপরকে ছড়ায়। তো সেখানে কিন্তু এই যে কোনো ডিজিজ, এখানে কেউ আমি ছড়াচ্ছি এরকম ব্যাপারটা নয়। ডিজিজ আছে, ভাইরাস ঘটিত সংক্রমণ, ব্যাকটেরিয়াল ঘটিত সংক্রমণ প্রতিনিয়ত আমাদের ঘটতে পারে। আমরা এই মহাবিশ্বে বাস করি কোটি কোটি ভাইরাস, কোটি কোটি ব্যাকটেরিয়া নিয়ে। অনেক ভাইরাস আমাদের উপকারী, অনেক ভাইরাস আমাদের অপকারী, অনেক ব্যাকটেরিয়া আমাদের উপকারী, আমাদের তন্ত্রে রয়েছে, আবার অনেক ব্যাকটেরিয়া আমাদের অপকারী। তাই আমাদের সেই বিভিন্ন ধরনের আলোচনা বা ধারণা, সেগুলো আমাদের থাকা উচিত
এবং কেন এই টিবি যে কথাটা বলছিলাম, এই সংক্রমণটা কেন বাড়ছে আপনারা জানেন? তার মেজর কারণ হলো রেজিস্ট্যান্স, ড্রাগ রেজিস্ট্যান্স। এই যে ব্যাকটেরিয়াটা ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে উঠেছে, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে উঠছে। যে সমস্ত ওষুধ আছে টিবির, সেই ওষুধগুলো কাজ করছে না। এই যে মৃত্যুর সংখ্যা বাড়ছে, তার একটাই কারণ হলো ড্রাগ রেজিস্ট্যান্স। তাহলে আপনারা আগে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা শুনেছেন, এবার ড্রাগ রেজিস্ট্যান্সের কথা শুনুন। তারাও তো চালাক, তারা এই ড্রাগের এগেনস্টে প্রতিরোধ শক্তি গড়ে তুলছে। সেই ব্যাকটেরিয়াটাকে কিল করা যাচ্ছে না, তার জন্যই এত রিসার্চের প্রয়োজন, এত কিছু জিনিসের প্রয়োজন। তাহলে আমরা যে ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে পড়ছি, তাহলে আমাদের লাইফস্টাইল ডেভেলপমেন্ট অনেক কিছু চেঞ্জ করার প্রয়োজন হয়ে আছে এখন রাইট নাও। এগুলো আমরা কোনদিন ভাবতাম না, রাইট? কিন্তু আমাদের ভাবতে হবে যে কোনগুলো আমাদের রিডিউস ফ্যাক্টর, কোন লাইফস্টাইলটা আমাদের রিডিউস ফ্যাক্টর, কোনটা আমাদের রিডিউস ফ্যাক্টর, কি করব না, এগুলো কিন্তু আমাদের এখন থেকে আমাদের লাইফস্টাইলে নিয়ে আসতে হবে। এবং সেগুলোই কিন্তু কালেকটিভলি এই ড্রাগ রেজিস্ট্যান্স, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এইগুলো আমাদের শরীরে জন্ম দেয়। সেই ভুলভাবে চলা, ভুলভাবে ওষুধ খাওয়া, এইগুলোই কিন্তু আমাদের কালেকটিভলি ড্রাগ রেজিস্ট্যান্সের সৃষ্টি করে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সৃষ্টি করে, হেল্প করে, ত্বরান্বিত করে। তো যাই হোক, সেই জন্যই আমাদের অনেক বেশি সচেতনতার দরকার, এবং সেই সচেতনতাই আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। মাস্কের উপকারিতা ও অপকারিতা কী কী? নেক্সট কোশ্চেন। মাস্কের উপকারিতা আমাদের সবসময় আছে। মাস্ক আমরা আমাদের প্রিভেন্টিভ মেজার দেয়। আমরা দেখেছি সংক্রমণ প্রতিরোধ করে, এবং আমাদের এখন মাস্কই ভ্যাকসিন। কেননা যদি আমরা ইনফেক্টেড হই, যে ইনোকুলামটা আমাদের শরীরে যাবে, সেটাই আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করতে পারে, সেরকমও বার্তা আছে। এবং আমাদের চান্সেসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সিমটমটা মৃদু হওয়ার সম্ভাবনা আছে 85% কেসে। সো এই যেগুলো স্টাডি, বিভিন্ন ধরনের স্টাডি এখান থেকে এসছে, সেই স্টাডিগুলো তো আমরা ফেলতে পারি না বড় বড় জার্নালে যখন বড় ধরনের স্টাডিগুলো হয়। তো মাস্কের অনেক উপকারিতা রয়েছে। এই মাস্কই বিভিন্ন ধরনের মানুষ থেকে মানুষের হাঁচিকাচির মাধ্যমে যে ডিজিজগুলো সংক্রমিত হয়, সেগুলি আমাদের প্রতিরোধ করে। অপকারিতা, আমি তো কোনো কিছু অপকারিতা দেখি না। আমার তো মনে হয় আগামী দিনে দূষণ থেকে শুরু করে আমাদের মাস্কটা রাখা ভালো, অভ্যাস হয়ে যাওয়া ভালো। আমরা তো অভ্যাস হয়ে যাওয়া ভালো। কাপড়ের মাস্ক, পাতলা মাস্ক, যে কোনো মাস্ক আগামী দিনে আমাদের প্রোটেকশানই দেবে, এটুকুনি আমার মনে হয়। যেভাবে আমাদের দূষণ বাড়ছে, যেভাবে আমাদের ভাইরাস থেকে এক মানুষের ভাইরাল সংক্রমণ হচ্ছে, ব্যাকটেরিয়াল সংক্রমণ হচ্ছে, তো এটা মনে হয় আমাদের আরও বেশি প্রোটেকশান আগামী দিনে দেবে। আমার তো তাই মনে হয়। আর অপকারিতা, যাদের ক্রনিক প্রবলেম আছে, রেসপিরেটরি প্রবলেম আছে, তারা কেন মাস্ক, তাদের মাস্ক পরে থাকলে অনেক সময় অক্সিজেনের সাপ্লাইটার প্রবলেম হয়। তো সেগুলোর ক্ষেত্রে যাদেরকে বুঝতে হবে, এগুলো খুব স্পেসিফিক মানুষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সবসময় নয়। বা মাস্ক পরে আমরা এক্সারসাইজ করাটাও ঠিক নয়, কারণ তখন আমাদের অ্যানারোবিক রেসপিরেশন হয়, তখন আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি হয়, তখন আমাদের মাস্ক পরে থাকাটা উচিত নয় কিছু কিছু ক্ষেত্রে। তো সেইগুলোকে আমাদের জানতে হবে, সেই জানাটা দরকার। এটা হচ্ছে মেন পয়েন্ট। তাই মাস্কের উপকারিতার সংখ্যাটাই বেশি। উপকারী মাস্ক আমাদের উপকারী, তাই আমরা মাস্কটাকে সিরিয়াসলি নেব। বর্তমান সিচুয়েশানে যেভাবে আমাদের বিভিন্ন ধরনের সংক্রমণের সংখ্যা বাড়ছে। যাই হোক, ওর কোশ্চেন শেষ হয়েছে। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি একটু দেখতে পারি, তবে অনেকক্ষণ টাইম হয়ে গেছে। হ্যাঁ, পলাশচন্দ্র ব্যানার্জি, আমাদের দেশে কোভিড-19 ভাইরাস ইউরোপ বা আমেরিকা থেকে অপেক্ষিত দুর্বল, এটা কি ঠিক বিশ্বরূপদা? দেখুন, ওহানে যে এই স্ট্রেনের কথাটা উল্লেখ করেছিলাম, বিভিন্ন দেশে হ্যাঁ বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে, স্ট্রেনের বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে, কিন্তু বর্তমানে সব স্ট্রেনগুলো এখন এক হয়ে গেছে। শেষে মোস্ট প্রবাবলি GH এই স্ট্রেনে এসে গেছে সব জায়গাতেই এখন। GH বা USA মোস্ট প্রবাবলি এই স্ট্রেনটাও আছে। তো কিছু কিছু স্ট্রেনের ভ্যারিয়েশান আছে, তবে এখন ওয়াইডলি স্প্রেড, মোর দ্যান 80 to 90% জায়গায় জি স্ট্রেন চলে গেছে, মানে সব জায়গায় এখন ইকুইভ্যালেন্ট হয়ে গেছে।
কোনো কোনো জায়গায় হয়তো একটা দুটো স্ট্রেন অ্যাডিশনালি আছে। হ্যাঁ, চন্দ্রন্ডি রক্ষিত, ভাইরাস তো প্রতিনিয়ত রূপ বদলায়, তাহলে উপায়? হ্যাঁ, বেসিক্যালি আমাদের যে করোনা ভাইরাস SARS-CoV-2 এটাকে বলা হচ্ছে নোবেল করোনা, এটাও তো করোনা ভাইরাস আগে ছিল। আমাদের করোনা ভাইরাস তো একটা পরিবার, তার অনেক সদস্য জন্ম হয়েছে, যেমন সার্স, এমইআরএস, এখন এটাকে বলছে SARS-CoV-2। তো এগুলো প্রতিনিয়ত রূপ বদলাতে বদলাতে তার টাইপ, তার ক্ষমতা, তার তার ইনফেকশনস ক্ষমতা, তার ব্যাপকতা, ভাইরুলেন্স ক্ষমতা, এগুলো আলাদা আলাদা করে জন্ম নেয় এবং তখন সেইগুলোই আর কি ছড়ায়। সে করোনা ভাইরাস কিন্তু আগে থেকেই আমাদের পৃথিবীতে আছে। তো সেই করোনা ভাইরাসের আজকে যে রূপটাকে দেখছি সেটা হচ্ছে SARS-CoV-2। এটাকে আমরা নোবেল কোভিড-19 বলি আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ সৌমেন মাঝি। আমি আজকে তোমার নাম করলাম, আমি তোমাকে খারাপভাবে বলছি না, যে আমি তোমাকে এমন একটা আমি এই কারণে বলতে চাইছি তোমাকে যে আমরা অনেক সময় আমরা অনেক কিছু জানি না, আমরা ইনফ্লুয়েন্স হই, মোটিভেশন হয়, কিন্তু ঘটনা হচ্ছে যে কোনোটার জন্য রেফারেন্স নয়। হ্যাঁ, টিবি আছে, তার তার আউটব্রেক হয়েছে ভারতবর্ষের, এটা কয়েক বছর আগে আরও ব্যাপক প্রতিরোধ গড়ে তোলা উচিত ছিল। কিন্তু এই কোভিড-19 এই যে সংক্রমণটা 1 বছর এসেছে, তার মৃত্যুর সংখ্যা এখন 1,29,000। এবং সেই সংক্রমণটা যদি আমরা বাধা দিতে না পারি তাহলে এই মৃত্যুর সংখ্যাটা 1 লক্ষ থেকে 10 লক্ষতে চলে যাবে, 10 লক্ষ থেকে 20 লক্ষতে চলে যাবে, তার সম্ভাবনাও আছে। সেই জন্য এটাকে বলে প্যান্ডামিক। এটার ব্যাপকতা অনেক বেশি। সারা পৃথিবী জুড়ে এত বিজ্ঞান, এত সায়েন্স, এত রাষ্ট্র, বড় বড় রাষ্ট্র, তারা তার উন্নতশীল রাষ্ট্র, তারা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে। তাই এটাকে সিরিয়াসলি নেওয়াটার কথাই ভাবো। আমাদের আমাদের মানছি, আমাদের বহু প্রবলেম আছে, বহু সমস্যা আছে, আমাদের কর্মক্ষেত্রে সমস্যা আছে, আমাদের জব নেই, আমাদের খাবার নেই, আমাদের অনেক কিছু নেই, মানে আমি অনেকের কথা বলছি। সেক্ষেত্রে আমরা এটা কিছু নয়, সব বন্ধ হয়ে আছে, এটা আমরা ভাববো না। এটা আছে, এর মধ্যে থেকে আমাদের কি করা যায়, কিভাবে গভর্নমেন্ট স্তরে সাহায্য নেওয়া যায়, সেই কথাগুলো ভাবুন। আপনাদের অনেক অধিকার আছে, সেই অধিকারগুলোর কথা ভাবুন যে আমরা কিভাবে সেটা পেতে পারি। দ্যাট ইজ দ্য বেস্ট সলিউশন। মানে এই প্যান্ডামিক নেই, কোভিড ভাইরাস ফেক, এটা ভুলে যান। অনেক আমি দেখেছি যে আমি যখন কথা বলি, মানে একটা ডাক্তার কি সামথিং চৌধুরী, বিশ্বরূপ চৌধুরী আর সামথিং, সে তো ফেক টেক বলে অনেক কিছু প্রচার করে তার, এবং তার এক একটা ইউটিউব কয়েক মিলিয়ন ভিউ হয়। তো আমি মনে করি যে এই ধরনের রেসপন্সিবিলিটিহীন ডাক্তার যারা এই পাবলিসিটির জন্য এই ধরনের খবর, ধরুন একটা প্যান্ডামিক চলছে, এখন যদি কেউ বলে এটাকে ফেক, তাহলে এটা সবাই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে? তো এই ধরনের কিছু লোক আছে যারা মানুষের ব্রেনকে নিয়ে খেলা করে। অনেক ইউটিউবার আছে, খুব সাবধান এই ধরনের ইউটিউবার থেকে, যারা ভুল তথ্য পরিবেশন করে এবং মানুষকে তাদের ব্রেন নিয়ে খেলা করে। এবং তার ফলেই কি হচ্ছে আমাদের সমাজে এই যে রূপরেখা, এই যে আনোয়ার হক যে আমাকে লিখেছে, আপনি কি পিএইচডিটা টুকে করেছেন, যে আপনি তারপরে লিখেছে যে আপনি কি WHO এর দালাল। তো এদের মাইন্ডসেটটা এরকম তৈরি, কারণ এরা এই ভিডিওগুলোকেই বেশি দেখে, কারণ এই ভিডিওগুলো কিন্তু মিলিয়ন শেয়ার হয় না। আমি বলছি, আমি যে ভিডিওটা করলাম, এই ইনফরমেশনগুলো দিলাম, কটা শেয়ার হবে? আপনারা 10 জন 15 জন শেয়ার করবেন, কত জন মানুষের কাছে পৌঁছাবে? খুব লিমিটেড। সেই জন্যে, আর ওই ধরনের যদি একটা দেখতেন, সঙ্গে সঙ্গে শেয়ার হয়ে যেত, মানে আমি কথা বলছি আদনা মানুষ করতো, মিলিয়ন শেয়ার হয়ে যেত, তাহলে কয়েক মিলিয়ন ভিউ হয়ে গেল, রাইট? সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তো সেই কারণে আমি মাঝে মাঝে এখন বলি, মানে আমি যদিও বলাটা ঠিক বলে মনে করি না যে শেয়ার করবেন, তো আমি 2-3 দিন শেয়ার করবেন বলছিলাম, তারপর আমি নিজেকে ভাবলাম না, আই ডোন্ট নিড টু সে দ্যাট, বিকজ আমি এখান থেকে এই আমার ভিডিও কেউ দেখলে, ক্লিক করলে পয়সা সেট করা আমার নেই, আমার ভিডিওতে কোনো গুগল অ্যাড নেই, আমি করি না, এটা আমার সেটা উদ্দেশ্য নয়। তো যাই হোক, আমি আপনাদের সামনে এসে এই প্ল্যাটফর্মটাকে ডেভেলপ করছি, এটা বলতে পারবেন। এটাই আমার অ্যাম্বিশন, এটা আমার পাওয়া, এটাই আমার একটা ক্ষুদ্র প্রজেক্ট, সেই প্রজেক্টটাই বাস্তবায়িত করছি। তাই আপনারা পাশে আছেন, আপনাদের সাথে অনেক কিছু তথ্য শেয়ার করি এবং ভালো লাগে, আপনাদের কমেন্ট ভালো লাগে, আপনাদের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ভালো লাগে, ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজমও ভালো লাগে। সৌমেন যেটা বলেছে সেটাকেও আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং বোঝানোর চেষ্টা করলাম যে উই নিড টু বিহেভ অ্যাকর্ডিংলি। আমাদের প্রত্যেকের নিজস্ব গণ্ডি আলাদা, আমাদের ব্যাপকতা আলাদা, পড়াশোনার লেভেল আলাদা, কিন্তু আমাদের বিহেভিয়ারটা ঠিক করা উচিত সোশ্যাল প্ল্যাটফর্মে, কারণ সেটাই ফেস ভ্যালু হয়ে যায়। যাক, আমরা ভুল থেকে শিখবো, শিখে আবার নতুন করে নিজেদেরকে তৈরি করবো। প্রতিনিয়ত আমরা তৈরি হই, আমরা চেঞ্জ হই, আমরা আবার নতুন রূপে ফিরে আসি। তাই আমরা সকলে নিজেদের গড়ে তুলব,
সুন্দর সমাজ গড়ে তুলব, এই বার্তা দিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।